তো বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তমলুকে প্রার্থী দিই, তো পশ্চিমবাংলার বকলমে পশ্চিমবাংলার বিজেপিটা কে চালাচ্ছে? শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী নিজের ভাই দাঁড়িয়েছে কাঁথিতে, তাহলে নওশাদ সিদ্দিকী তো কংগ্রেস সিপিএমের জোট হয়নি। তবে যেখানে যাচ্ছি শাসক দেখুন, এই তমলুকে বিজেপি প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই। লেফট ফ্রন্ট প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই। আইএসএফ প্রোগ্রাম করলে আটকানোর জন্য ধমকাচ্ছে, চমকাচ্ছে, স্টেজ ভেঙে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার, আর মেনে নেওয়া যাচ্ছে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি, আমি উকিলের সাথে কথা বলবো। তবে একটা কথা, তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা, নাহলে রাজন্য হালদার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ রুহুল ভাইজান হচ্ছে আমাদের বাড়ির জামাই, আমাদের আবার ভাগনা হচ্ছে, আইমা সংগঠন করেন। পঞ্চায়েত নির্বাচনে তার প্রার্থী, পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করেছিল, লোকসভা নির্বাচনে তিনাকে প্রার্থী দিতে দেখিনি। এটাই তার। দেখুন, আমরা 17টা প্রার্থী দিয়েছি, 17টা প্রার্থীতে 100% আশাবাদী। কিন্তু কিভাবে পাবো? মানুষ যদি আমাকে ভোট দেয়। মানে কি, নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হে। 2019 সালের আগে 2019 সালের আগে 2019-এ কিন্তু নওশাদ সিদ্দিকীরা কন্টেস্ট করেনি। সেখানে 18টা সিট কিভাবে বিজেপি পেল? এর জবাব আমি বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে, চোর মুক্ত বাংলা করতে হবে। সবার কাছে আমি চাইছি যে তাদের সমর্থন আইএসএফকে দিন, মাথায় রাখবেন। আর আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, এই 1000 টাকা দিয়ে ওই ভোট না দিলে কেড়ে নেবো, বন্ধ করে দেবো, এই কথা বলবো না। আমরা আমাদের মায়েদের হাতে কাজ তুলে দেব। মায়েরা মেহনত করে মাস গেলে 1000 শুধু নয়, 1200 নয়, 1500 নয়, 5 থেকে 7000 টাকা কম করে যাতে বাড়িতে বসে বাড়ির কাছেই যাতে ইনকাম করতে পারে, তার পলিসি আমরা নিয়ে আসবো। এই কেড়ে নেওয়ার প্রসঙ্গ যখন বলছি, একটা কথা বলি, শুধু বলে দেবেন, সকাল থেকে রাত পর্যন্ত সবের ট্যাক্স দিচ্ছেন আপনারা, সবের ট্যাক্সটাই ঘুরে আসছে, এটা থেকে বুঝিয়ে দেবেন। ভাই প্রশ্ন কার কি আছে? রুহুল ভাইজান হচ্ছে আমাদের বাড়ির জামাই, আমাদের আবার ভাগনা হচ্ছে, আইমা সংগঠন করেন। পঞ্চায়েত নির্বাচনে তার প্রার্থী, পঞ্চায়েত নির্বাচনে কন্টেস্ট করেছিল, লোকসভা নির্বাচনে তিনাকে প্রার্থী দিতে দেখিনি। এটাই তার সম্পর্কে আমার মন্তব্য। দেখুন, আমরা 17টা প্রার্থী দিয়েছি, 17টা প্রার্থীতে 100% আশাবাদী। কিন্তু কিভাবে পাবো? মানুষ যদি আমাকে ভোট দেয়। আমি তো ভোট দখল করে, বুথ দখল করে, ইভিএম হ্যাক ফ্যাক নাকি হয় বলে শুনেছি, এইসব করে ভয় দেখিয়ে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, এর ভয় দেখিয়ে আন করে তান করে ভোট নিতে পারি না। এগুলো মন আমরা মানুষের কাছে যাচ্ছি, ক্ষুদ্র আমাদের পরিসরে মানুষকে বোঝাচ্ছি। মানুষ বুঝছে যে আগামী দিনে জনগণের জনকণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে হবে। তাই মানুষ যদি সুযোগ দেয় 17টাই হবে। আর মানুষ একটা তো না সুযোগ দিলে একটাও জিততে পারবো না। তবে যেখানে যাচ্ছি শাসক দেখুন, এই তমলুকে বিজেপি প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই। লেফট ফ্রন্ট প্রোগ্রাম করছে, কোনো ডিস্টার্ব নাই। আইএসএফ প্রোগ্রাম করলে আটকানোর জন্য ধমকাচ্ছে, চমকাচ্ছে, স্টেজ ভেঙে দিচ্ছে। মানে কি, নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হে। আইএসএফই তমলুকে লড়াইটা দিচ্ছে। হয়তো আইএসএফের জন্য প্রকাশ্য আসতে পারছে না, কিন্তু সাইলেন্ট ভোটার যেটা আছে, আজকে মঞ্চ ভাঙছে, প্রোগ্রাম করতে দিচ্ছে না, ঠিক কথা। কিন্তু 4 তারিখে গণনা যখন হবে, সাইলেন্ট ভোটারই বাজিমাত করে দেবে। হ্যাঁ, কি করছেন? তো বিজেপিকে যদি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তমলুকে প্রার্থী দিই, তো পশ্চিমবাংলার বকলমে পশ্চিমবাংলার বিজেপিটা কে চালাচ্ছে? শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী নিজের ভাই দাঁড়িয়েছে কাঁথিতে, তাহলে নওশাদ সিদ্দিকী তো ওখানে 2টো প্রার্থী দিত, ওর ভাইকে আগে সুবিধা করে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূলের আর কোনো জায়গা নেই, এটা পুরাতন ক্যাসেট, আর বাজবে না, লোক জেনে নিয়েছে। ওই বিজেপির দালাল বিজেপির সুবিধা করে করে 2019 সালের আগে 2019-এ কিন্তু নওশাদ সিদ্দিকীরা কন্টেস্ট করেনি। সেখানে 18টা সিট কিভাবে বিজেপি পেল? এর জবাবটা তৃণমূলের বন্ধুদের দিতে হবে। 2021-এ 77টা সিট গিফট করেছে গণনা কেন্দ্র থেকে, খোঁজ নিয়ে দেখুন, গণনা কেন্দ্র থেকে গিফট করেছে। কে করেছে? তৃণমূল করেছে। এখন আমাদের থেকে দেখে দিতে চাইছে। ও ক্যাসেট বাংলার মানুষ আর খাচ্ছে না, আর খাবেও না। আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, যে আমি অ্যাডভোকেটের সাথে কথা বলেছি, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া যায় নাকি দেখবো। যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে, মেনে নেওয়া যায় না। কদিন আগে রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, আপনার ভারত সেবা সংঘ, ফুরফুরা শিল্পে আক্রমণ, যেভাবে তৃণমূল কংগ্রেস, আর আবার কদিন আগে এই
দিদির দূত না কি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল। যেভাবে অন্যায় করছে, যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার, আর মেনে নেওয়া যাচ্ছে না। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি, আমি উকিলের সাথে কথা বলবো। তবে একটা কথা, তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নেয় ভালো কথা, নাহলে রাজন্য হালদার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ মুসলিম ধর্মের আমি বলতে পারি একজন অনুসারী, আমি এখানে ধর্মনিরপেক্ষ অবশ্যই, কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিসে আমি মুসলিম, তো আল্লাহর কোনো অংশীদার হয় না, লা শারিকা লাক, তার সাথে। কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না। যদি তার রেকটিফাই করে নেয় ভালো কথা, না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি, আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে, এদেরকে যদি বয়কট আমরা না করি, এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে, বলবে এতে নামাজ, একে থেকে নামাজ পড়, একে থেকে পুজো কর, দেবদেবীর বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে। আমি সমগ্র মানুষের চাইছি, যারাই চাইছে বিজেপি তৃণমূলের হাত থেকে, আমি বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে, চোর মুক্ত বাংলা করতে হবে। সবার কাছে আমি চাইছি যে তাদের সমর্থন আইএসএফকে দিন। কারণ যদি বলতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন, আমি তার করার আগে বলে দিচ্ছি, তাহলে কংগ্রেস সিপিএমকে কি ভোট দেবে না? আমি আপনাদের বলি, কংগ্রেস সিপিএমের জোট হয়নি। আপনাদের এই অবিভক্ত মেদিনীপুর যদি ধরা যায়, বর্তমান পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সিটটাতে নির্বাচন হচ্ছে। যদি জোটই হয়ে থাকে, মোহাম্মদ সেলিম সাহেব কার হয়ে ভোটটা চাইবে ঘাটালের জন্য একটু জানবার চেষ্টা করবেন। ওখানে হাত চিহ্ন ভোট প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে। আপনার চলে যাবেন পুরুলিয়াতে, নেপাল মাহাতো কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে, ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে। চলে যান কলকাতাতে, ফরওয়ার্ড ব্লকের রাজ্য অফিসটা পার করেই বাম দিকে একটুখানি আগে গিয়ে সেখানে লেখা আছে বড় করে একটা পোস্টার, দিকে দিকে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদেরকে জয়ী করুন। তাহলে আপনার যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে রায়গঞ্জে, সেখানে তাহলে ফরওয়ার্ড ব্লক নিশ্চিতভাবে একে সমর্থন করেনি কংগ্রেসকে। সবগুলো ছেড়ে দিচ্ছি, একটা বলুন কংগ্রেস বা সিপিএমকে বলুন যে কলকাতাতে রাহুল গান্ধীকে নিয়ে এসে, বা কোনো জায়গাতে রাহুল গান্ধীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করে এইবার তারা অন্তত দিক, সেখানে সীতারাম মোয়াচুরি থাকবে, আর রাহুল গান্ধী থাকবে, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী থাকবে। যে সত্যিকারের অর্থে পশ্চিমবাংলায় লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট করেছে। দেখবেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি সায়নদার হয়ে ওখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে, আমি দেখবেন আপনাকে বলছি, তখন ভিডিও বার্তাতে আমি দেবো এবং আমরা আমাদের প্রার্থী তুলে নেবো প্রয়োজনে, যে সব ভোট সায়নদাকে দাও, এটা বলে দেবো। কিন্তু ওরা জোটের নামে ঘোট হয়েছে। তো এরা বিজেপি তৃণমূলকে বকলমে সহযোগিতা করার জন্য, আইএসএফকে ডিস্টার্ব করার জন্য এই জোট তৈরি হচ্ছে। জানে আইএসএফের সংযুক্ত মোর্চার একটা বিধায়ক 2021 বিধানসভায় গিয়ে যা পারফরমেন্স করছে, যদি মাহিউদ্দিন মাহিরা যদি লোকসভায় চলে যায়, তাহলে অন্য কোনো দলের দিকে মানুষ যাবে না। দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ আইএসএফের ছায়াতলে চলে আসলে এদের রাজনৈতিক কারবার বন্ধ করে দেবো। মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, সব বন্ধ হয়ে যাবে, এদের দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য আইএসএফকে দমিয়ে দেওয়ার জন্য সুকৌশলে এরা জোটটাকে ভেঙে দিল। দালালকে আমি বলবো না, তো আপনারা বুঝলেন, দালাল বলবেন কি সহযোগিতা করছে বলবেন, কি তৃণমূলকেও সহযোগিতা করছে আপনারা বলুন। এখানে পশ্চিমবাংলায় হেভিওয়েট নির্বাচন চলছে, ভালো ভালো প্রার্থী দিয়েছে, ওটা অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু কংগ্রেসের জাতীয় স্তরের একটা নেতৃত্ব এসে প্রোগ্রাম করছে না সিপিএমের সাথে এক স্টেজে, আমরা প্রশ্ন করতে পারি না? তাহলে কিসের জোট করেছেন? যেখানে বলছেন বামপন্থীদের সাথে কংগ্রেসের জোট, যেখানে বামপন্থীরা প্রার্থী দিচ্ছে, কংগ্রেসও প্রার্থী দিচ্ছে, কেন? এই প্রশ্ন করছি আমরা। এতে এবার সাধারণ মানুষ দালাল বলবে কি সহযোগিতা করছে, সাধারণ মানুষের উপর নির্ভর করছে। তবে একটা কথা বলবো, সব জায়গায় দালাল দালাল শব্দটা আমি অন্তত পছন্দ করি না। পড়াই কাদের সন্তান? হ্যাঁ, একটাও নেই। মানে ওই ইংলিশ মিডিয়াম আছে, কেজি স্কুল হয় না, জানেন তো, ওখানে কাদের সন্তানগুলো পড়ে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা, সাতটা দেখতে পেলাম। হ্যাঁ, আমি এখানে যারা উপস্থিত হয়েছেন 6 জনকে আমি হাত তুলতে দেখেছি, যদি বেশি উঠে বলবেন তাও, যে এদের বাচ্চাগুলো টাকা দিয়ে পড়ায়। নিশ্চিতভাবে বাকি যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাচ্চাগুলো সরকারি স্কুলে যায়, যাই তো, সরকারি স্কুলে যায়। সরকারি স্কুলের দুরবস্থা, শিক্ষক নাই। আমি বারবার বলেছি, আপনাদেরও বলবো,
আওয়াজ তুলতে হবে। আজকে দেখুন সরকারি স্কুলে যাচ্ছে, প্রাইমারির যদি কথা বলি ও আর শিক্ষাদানের জায়গা নাই, ওটা লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে অপদার্থ শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দল মমতা ব্যানার্জিরা। লঙ্গরখানায় পরিণত করেছে, ওখানে আর শিক্ষা হয় না, কারণ টিচারই নাই। তো 300টা বাচ্চা আছে, 3টে টিচার কিভাবে সামলাবে? যে তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, মিড ডে মিলের হিসাবটা ঠিক করে করতে হচ্ছে, তাহলে কখন পড়াবে ভাই? কার বাচ্চাকে ক্ষতি করছে? আপনার বাচ্চাকে। যার বাচ্চা যে দিনে 300 টাকা ইনকাম করে তার বাচ্চাকে ক্ষতি করছে। যে দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন তাদেরই বাচ্চাকে এরাই শেষ করছে। তাই বন্ধুগণ, আমি বিধানসভার মধ্যে বলেছিলাম শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে। আমি দেখেছি পৃথিবীর উন্নত মানের দেশগুলোকে আমি একটু ফলো করেছি, সেখানে দেখেছি আর সাথে সাথে এই দেবাংশু বাবু, এই শুভেন্দু বাবুদের পরিবারের ছেলেমেয়েরা যে বেসরকারি স্কুলে পড়ে সেইগুলোকে একটু ফলো করেছি। আর আপনাদের বাচ্চারা যে সরকারি স্কুলে পড়ে সেটাকে নিয়ে স্টাডি করেছি। কি তফাৎ দেখেছি? শুভেন্দু অধিকারীদের পরিবারের ছেলেমেয়েরা, অভিষেক ব্যানার্জির পরিবারের ছেলেমেয়েরা, এখানকার এমপি এমএলএ যারা ছিল তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে দেখলাম কোথায় যাচ্ছে? বেসরকারি স্কুলে যাচ্ছে। ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আর আপনার আমার ছেলেরা সরকারি স্কুলে যাচ্ছে, কম্পিউটার এডুকেশন পাচ্ছে না। এর ছেলে ক্লাস 5-এ উঠলো, আপনার ছেলেও ক্লাস 5-এ উঠলো। যখন ক্লাস 5-এ হয়তো হাই স্কুলে দেখা হচ্ছে দুজনেরই, ধরে নিলাম, তাহলে 5 বছর কিন্তু আপনার বাচ্চাটা এর থেকে পিছিয়ে যাচ্ছে, কারণ এই ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনার বাচ্চা ক্লাস 5-এ যে পেতে পারে তাও গ্যারান্টি নাই। সমস্ত হাই স্কুলেও কম্পিউটার এডুকেশন অ্যাভেলেবেল না। তো ওই জন্য আপনাদের কথা ভেবে আমি আপনাদের সন্তানকে যাতে শিক্ষিত করে এবং আপনাদের সন্তানরা যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমি পশ্চিমবাংলার আইনসভার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি করেছি যে পশ্চিমবাংলার সন্তানদের কথা ভেবে, যে আমি ইউরোপ আমেরিকার উন্নত মানের দেশগুলোকে ফলো করেছি, আমি সেখান থেকে যেটা পেয়েছি তাদের প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন তাদের জন্য বাধ্যতামূলক। তাই পশ্চিমবাংলার প্রাইমারি স্টেজ থেকেই প্রত্যেকটা বাচ্চার হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিতে হবে, তার পলিসি নিয়ে আসতে হবে, এই চিৎকার আমি করেছি। শিক্ষামন্ত্রী বা শাসক দল ভয় পেয়েছে। কোনো সময় আমাকে বিজেপির দালাল বলে দেখে দিয়েছে, তো কোনো সময় মুসলমানদের দল বলে দেখে দিয়েছে। এখানে বাজার আপনারা অনেকে জানেন, একটু আপনাদের আমি রিমাইন্ড দিচ্ছি একটা। দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষরা ধর্মের নামে, দেবদেবীর নামে উৎসর্গ করে গিয়েছে। মমতা ব্যানার্জিদের উন্নয়নের এত জোয়ার, দেবাংশু বাবুদের উন্নয়নের এত জোয়ার, ওই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তি সেটাও বিক্রি করে দিয়েছে। ঠিক যেভাবে ওয়াকফ সম্পত্তিগুলো মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে, মাদ্রাসার নামে উৎসর্গ করে গিয়েছে, যে সম্পত্তি বিক্রি করা যায় না, উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে পৌঁছে গিয়ে ওই সম্পত্তি বিক্রি করেছে। আমি যখন বিধানসভার মধ্যে বাইরে যখন চিৎকার করছি ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে, কত বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্য দিতে হবে, তখন নওশাদ সিদ্দিকীকে বলছে উত্তর দিতে পারছে না, ও বিজেপির দালাল, ও বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আমি যখন বলছি হিন্দু সমাজে দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে সেইগুলোকে, যেগুলো বিক্রি হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে, পুনরায় দেবদেবী মন্দিরের নামে আবার দিতে হবে, তখন আমার কথার উত্তর দিতে পারছে না। তখন বলছে ওর মা নওশাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল, ওর কাছে যাস না। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে, হিন্দু সরস্বতী মায়ের ছেলের চাকরি চুরি গেছে সে কথা বললে আমি মুসলমানদের দল, ফতেমা মায়ের ছেলেরও চাকরি চুরি গেছে সে কথা বললে আমি বিজেপির দালাল। যাব কোথায়? বলা কি ছেড়ে দেবো নাকি? বলা ছেড়ে দেবো? আমি বলা ছাড়বো না। বেশি লোক সহযোগিতা করলে বেশি করে বলবো, আর যদি আপনারা না আসেন একার মতো ক্ষমতা ধরে বলবো। তাই আপনাদের বলি, আপনাদের একটাই বাজার, অনেক কানাঘুষা হয়। এখন বামপন্থী বন্ধুরাও এখন দেখছি ওরা তৃণমূল বলতে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এখন আমার বামপন্থী কিছু বন্ধু বলছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি। এটা তো মার্কেট। বামপন্থী বন্ধুরা পশ্চিমবাংলায় কত বছর শাসন কার্য চালিয়েছে? 34 বছর। আমি একটা ডিবেটে বলেছি, এই প্রসঙ্গ যখনই উঠেছে সেখানে কংগ্রেসের নেতা ছিল, সিপিএমের নেতা ছিল, বিজেপির ছিল, তৃণমূলের ছিল। আমি 4টে নেতাকে বলেছি। বিজেপির নেতাকে বলেছি আপনারা আমাকে টাকা দিয়েছেন, তৃণমূলের নেতাকে বলেছি আপনারা আমাকে টাকা দিয়েছেন। একজন 10 বছর দেশ চালাচ্ছেন, একজন 13 বছর রাজ্য চালাচ্ছেন, একজনরা 60 বছর দেশ 25 বছর রাজ্য চালিয়েছেন, আর একজনরা 34 বছর দেশ রাজ্য চালিয়েছেন। কি আপনারা আমাকে একটু যুক্তি দেন, এত টাকা রাখবো কোথায়? সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট হয় সেটা আমাকে একটু বলে দেন। টাকাটা রাখতে হবে তো, নাহলে এর ওর বান্ধবীর খাটের নিচে রাখবো সে টাকা।
বান্ধবীর খাটের নিচে রাখলে এরোর তো বেরিয়ে যাবে, তো লাভ হবে কি, নিয়ে লাভ হবে কি? তো বলেছি সুইস ব্যাংকের কীভাবে অ্যাকাউন্টটা একটু শিখিয়ে দেন, ওখানে রাখবো। ব্যাপারটা হচ্ছে কিছুই না, পেরে উঠতে পারছে না আইএসএফ নওশাদ সিদ্দিকীদের সাথে। আমাদের ক্লিয়ার মেসেজ। আমাকে বারবার প্রশ্ন করে, আপনি মুসলমানের উপকার করতে এসেছেন? আমি বলি, আমি মানুষের উপকার করতে এসেছি। যে দলিত, যে আদিবাসী, কে মুসলিম, আমি দেখার প্রয়োজন নেই। যে অত্যাচারী, যে বঞ্চিত, তার পাশে দাঁড়াতে এসেছে আইএসএফ। আপনারা অবাক হয়ে যাবেন, চাকরির কোটার ক্ষেত্রে ওবিসি জানেন, মুসলমানদের জন্য যেমন সংরক্ষণ আছে, ওবিসি সংরক্ষণ, আদিবাসী ভাইদের জন্য এসটি সংরক্ষণ আছে, দলিত ভাইদের জন্য এসসি সংরক্ষণ আছে। এই মমতা ব্যানার্জি এত দলিত আদিবাসী মুসলমানদেরকে ভালোবাসে, ফেক সার্টিফিকেট দিয়ে, যে দলিত নয় তাকে এসসি সার্টিফিকেট বানিয়ে নিয়ে, যে আদিবাসী নয় সে এসটি সার্টিফিকেট বানিয়ে নিয়ে, যে ওবিসি নয় সে ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়ে চাকরিগুলো লুট করে নিচ্ছে। আমি যখন বিধানসভায় মন্ত্রীকে প্রশ্ন করছি, মন্ত্রী বিধানসভার সমস্ত বিধায়কদের দিকে একবার করে এরকম ঘুরে নিয়ে বলছে পরে উত্তরটা দিয়ে দেবো। আজও পর্যন্ত উত্তর দিতে পারছে না। আর মন্ত্রী আমার কথায় উত্তর দিতে পারছে না, ও বেটাকে জেলে রাখতে হবে, নাহলে বিজেপির দালাল, তৃণমূলের এরকম বলে দেখে দিতে হবে বলছে। কিন্তু লড়াই তো করে যেতে হবে। সমস্যাটা হচ্ছে আপনাদের বুঝতে হবে, যখন আমরা মূল মুদ্দা নিয়ে লড়াই করছি, আমাদের সাথে তর্কে পেরে উঠতে পারছে না, তখন আমাদেরকে দেখে দিতে চাইছে। তবে এই বাজার আমি এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, আপনারা মাসটিকের পর থেকে যদি কেউ কানাঘুষা করে, ও বিজেপির থেকে টাকা নিয়েছে, ও তৃণমূলের থেকে টাকা নিয়েছে, আমি অন স্টেজ বলে যাচ্ছি, বিজেপি তৃণমূল যদি আমাকে টাকা দেয়, আমি প্রকাশ্য টাকা নেবো, অন স্টেজ আমি বলে যাচ্ছি। তবে একটা আমি উপকার করব, যে বন্ধু আমার টাকার ব্যবস্থা করে দেবে, সেই বন্ধু যদি আমাকে 100 টাকার কোনো বামের বন্ধু আমাকে টাকার ব্যবস্থা করে দেয়, 100 টাকা যদি কোনো আমার তৃণমূলের বন্ধু আমাকে ব্যবস্থা করে দেয়, সেই বন্ধুকে আমি খুশি হয়ে 90 টাকা ফেরত দিয়ে দেবো। মাত্র 10 টাকা, মাত্র 10% টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো। তার ব্যবস্থা করতে বলুন। আজকের পর থেকে যদি কেউ এই ধরনের কথা বলে, কি বলবেন? ভাই ওসব কথা ডায়লগবাজি করে লাভ নাই, ডায়লগবাজি করে লাভ নাই। তুই 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তোকে দিয়ে দেবে, 10 টাকা ভাইজান পার্টি চালানোর জন্য রাখবে। ব্যবস্থা কর, আমরা পার্টি চালাতে পারছি নি, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ব্যবস্থা কর। পারবেন তো বলতে? শুধু মানুষকে দেখে দেওয়া হচ্ছে, মানুষদের তর্কে বিতর্কে পারছে না, মিথ্যাভাবে প্রচার করে মানুষের সম্পর্কে বাজে করা। আরে যারা আজকে আস্তে আস্তে শুনছিলাম তৃণমূলের একটা কন্টায় না, কন্ট্রাক্ট মিটিং হচ্ছিল রাস্তার, আস্তে আস্তে শুনছিলাম বলছে ইলেকট্রল বন্ডের টাকা নিয়ে সরকার জবাব দাও, তুমি ইলেকট্রল বন্ডের টাকা নিয়েছো বলে ওষুধের দাম বেড়ে গেছে। শুনতে খুব ভালো লাগছিল। আমি তারপরে এই স্লোগানটা দেওয়া দরকার ছিল, ইলেকট্রল বন্ডের টাকা নিয়ে আঞ্চলিক দল তৃণমূল জবাব দাও, তুমি ইলেকট্রল বন্ডের টাকা নিয়েছো বলে বিদ্যুতের বিল বেড়ে গেছে। আমি ভাবছিলাম এটা বলবে, মুখ ফসটে ওটা বললো না। তো এরা তো টাকা তোলা অভ্যেস, এরা তো আমাদেরকে দেখে দেবে, পাচ্ছে না আমাদের সাথে, এই জন্য কথা বলছে। তখন লড়াইটা হচ্ছে মানুষের রুজি রুটির লড়াই, মানুষ খেতে পাচ্ছে না। আর নওশাদ সিদ্দিকী যদি বলে তুমি ধর্ম করো, তুমি হিন্দু মুসলমানের পলিটিক্স করো, আমি পারবো না। আমার রাম কাকু, যার সাথে আমি ছোটোবেলা থেকে আমাকে কোলে পিঠে যে কাকু মানুষ করলো, যাতে সকাল বিকাল যে কাকুর সাথে আমার দেখা হয় শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, শুধু এমপি এমএলএ হয়ে পার্লামেন্টে যাব, ইনকাম করব, ক্ষমতার মসনদে বসে থাকবো বলে ওই রাম কাকুর সাথে আমাকে বিচ্ছেদ করবে, ও আমার প্রয়োজন নয়। আমার লড়াইটা হচ্ছে যারা রাজনৈতিক কারবারিরা ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে লাগিয়ে দিয়ে ভোট চুরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের আছে, জারি ছিল, আর আগামী দিনে থাকবে। আমার পাশের বাড়ি রহিম চাচা খেতে পাচ্ছে না, তার রেশনটা এই দেবাংশুদের সরকার চুরি করে নিয়েছে, আর শুভেন্দু বাবুদের সরকার জব্দ করতে পারছে না, কিন্তু বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করো, ও হতে দেওয়া যাবে না। শুভেন্দু বাবুকে বলবো, যদি মানুষকে সত্যি ভালোবেসে থাকেন, 100 দিনের কাজের যারা দুর্নীতি করেছে সেই ব্যাটাগুলোকে এখনো জেলে ঢুকাননি কেন, আগে তার জবাব দেবেন, তারপরে ভোট চাইতে আসবেন। শুভেন্দু বাবুরা বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, সে তো সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দাঁড়িয়ে গুগলে সার্চ করলে পশ্চিমবাংলার 100 দিনের কাজের দুর্নীতি সবাই জেনে যাবে। এমন এমন জায়গা আছে বন্যা হয়েছিল, সব ডুবে গিয়েছে। মমতা ব্যানার্জি সরকার, দেবাংশু বাবুদের সরকার খাতায় কলমে একটু কাঁচা, জানেন, এরা খাতায় কলমে কাঁচা, দুর্নীতি করলেও ধরা পড়ে যায়, এটা খাতায় কলমে কাঁচা। এরা কি করেছে, যেদিনকে বন্যা হয়েছে সেই দিনকেও লিখিয়েছে 100 দিনের এইখান থেকে অতটা মাটি ফেলেছে, এই ধরনের লিখেছে। আরে বন্যা হয়ে সব ডুবে গেছে, কোথায় কোথায় মাটি ফেলবে, এগুলো ধরা পড়ে যাচ্ছে। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজাতে বলছে আর নাকি জমি নাই,
মানে এত খাল, মানে টাকা তুলতে খাল দেখিয়েছে, মানে এত ফুট চওড়া খাল করেছে, ওই মৌজাতে আর জায়গায় খুঁজে পাওয়া যাবে না, মানে সবই খাল হয়ে গেছে। তো এই ধরনের লেভেলের চুরি করেছে। তো শুভেন্দুবাবুদের কাজ কি ছিল? 100 দিনের কাজের আইনটাকে ঠিকঠাক করে মান্যতা দেওয়া। শুভেন্দুবাবুরা 100 দিনের কাজের একটা আইনকে মান্যতা দিচ্ছে, কি? যেখানে দুর্নীতি হয়েছে কেন্দ্র সরকার সেটা তদন্ত করতে পারবে। 2019 সালের পর থেকে দুর্নীতি হয়েছে, এখনো পর্যন্ত তদন্ত হলো না। কেন টাকাটা আটকে রেখেছে? সেটাও নোংরা রাজনীতি করছে। 100 দিনের কাজের টাকার কথা আমি আপনাদের বলে যাই, এখানে আপনাদের এটা একটু শুনতে চান কি ভাই? শুনতে চান? তাহলে আমি বলি, তৃণমূল বিজেপির নাটকটাকে ধরবেন। 100 দিনের কাজের আইনে বলা আছে, আমি যদি ভুল বলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, কাজের কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করতে পারবে। কিন্তু 3-4 বছর হতে যাচ্ছে, এখনো তদন্ত শেষ হলো না, একটা বেটা জেলে ঢুকলো না। ওই 100 দিনের কাজের আইনে বলা আছে, যে কাজ করেছে কাজের 15 দিনের মধ্যে তার টাকা বুঝিয়ে দিতে হবে। তাহলে শুভেন্দুবাবুরা কটা আইন মানছে? একটা আইন মানছে, আর দ্বিতীয় আইনটা মানছে না, কারণ এই নোংরা রাজনীতি করবে। তাই জবাব এসেছে 100 দিনের কাজের যারা করে টাকা পাননি বা নতুন করে যারা কাজ পাচ্ছে না, তাদের বলবো আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, যে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুন। আজ যদি জেলের মধ্যে রাখতে না পারেন, আইএসএফকে বলুন, আইএসএফ ধরে হাওড়াতে নিয়ে গিয়ে চালু ডাব্বায় তুলে দিল্লি পাঠাবে, দিল্লির তিহারে তাদেরকে রাখুন। শুভেন্দুবাবুরা ব্যর্থ হলে। আর মমতা ব্যানার্জি দেখবেন, তৃণমূল দেখুন সব করে, দিল্লি চলে যায়, গান্ধীধামে আন্দোলন করছে, ডিপার্টমেন্টে আন্দোলন করছে, রাজভবনের সামনে 144 ধারা ভেঙে আন্দোলন করছে, সব করছে, পাড়ায় পাড়ায় বলছে 100 দিনের কাজ দিচ্ছে না, হ্যান দিচ্ছে না, সব করছে, কিন্তু একটা জায়গায় যাচ্ছে না। সেটা কোথায়? সুপ্রিম কোর্টে। সংবিধানে উল্লেখ আছে, রাজ্যে রাজ্যে কোনো বিষয় নিয়ে সংঘাত হলে, তখন আমাদের পশ্চিমবাংলার বর্ডার কোথা? আসাম, বর্ডার আছে উড়িষ্যা, যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় রাজ্যে রাজ্যে, আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। রাজ্যের সাথে কেন্দ্রের কোনো বিষয়ে দ্বন্দ্ব হলে সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবো। তো আমাদের সাথে মমতা ব্যানার্জি দেখাচ্ছে নাকি ইচ্ছা করে টাকাটা দিচ্ছে না, তাহলে আমাদের সাথে দ্বন্দ্ব করছে। তো দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য মমতা ব্যানার্জির কি উচিত হবে? সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা। আপনাদের বলে রাখি, এখানে একটা কথা বলে রাখছি, আমি যদি একটা অসত্য কথা বলি, দেবাংশু বাবুরা আমাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। শুভেন্দুবাবুরা আমাকে ছাড়বে না, বলে মামলা দিয়ে ওকে বেটাকে জেলের মধ্যে রাখ, ভোটের কটা দিন বাকি আছে, অন্তত এই কটা দিন ওকে জেলে ভরে রাখ, ছাড়বে না আমাকে। একটা যদি অসত্য তথ্য দিই আপনাদের, রাজস্থান সরকার এই 100 দিনের কাজ নিয়ে ডিস্টার্ব হয়েছিল, ভারত সরকারের সাথে মামলা করেছিল, রাজস্থান সরকার জিতেছে, সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে, রাজস্থান সরকারকে টাকা দিতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। তাহলে দেখুন, এই চাকরি চুরি করেছে, বাচ্চাদের রেশন চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, সন্দেশখালিতে উত্তম শিবু, শাহজাহানদেরকে যেন ওরা সিবিআই না ইন্টারোগেশন করে, সিবিআই না সে তদন্ত করে, সেটাকে আটকানোর জন্য কোটি 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 টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে। কিন্তু পশ্চিম বাংলার প্রায় 20 লক্ষ মানুষ 100 দিনের কাজ যারা করেছে তারা টাকা পাচ্ছে না। এই 20 লক্ষ মানুষের জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই দেবাংশুরা সারা রাজ্যে নাটক করে বেড়াচ্ছে, দিল্লিতে গিয়েও নাটক করছে, কিন্তু দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করছে না। কারণটা কি? চাকরি চুরি করেছে, যেন ইডি সিবিআই না তদন্ত করে, সেই জন্য ছুটে চলে যাচ্ছে মামলা করতে। আর আপনার এলাকার 20 লক্ষ শ্রমিক টাকা পাচ্ছে না, যাতে টাকাটা পাই সেই জন্য মামলা করতে যাচ্ছে না। কারণটা কি? কারণ যখনই মামলা করতে যাবে, কোর্ট যখন দেখবে, হয়তো তাড়াতাড়ি ডাইরেকশন দেবে, যে কটা সুপারভাইজার ছিল, যে কটা দায়িত্বশীল ছিল, ইভেন ডিএম পর্যন্ত, এই কাজটা যেটা হয়েছে বিডিও থেকে, হয়তো অনেককে বলবে জেল হেফাজতে রাখো। তাহলে অর্ধেক তৃণমূল কোথায় থাকবে? তিহার জেলে হয়তো রাখতে হবে, নাহলে অন্য নতুন জেল বানাতে হবে। সেই ভয়ে মামলায় যাচ্ছে না। কেঁচো খুঁড়তে গিয়ে কি হবে? কেউটে বেরিয়ে যাবে। আর এই জায়গাতে শুভেন্দু বাবুরা নোংরা রাজনীতি করে শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে। শুভেন্দু বাবুদের বলবো, আপনারা বলবেন আসলে যে 100 দিনের কাজের টাকা আমি লেবার আমি এখনো পাচ্ছি না কেন? আমরা দাবি করছি, যদি আপনারা আমাদের পার্লামেন্টে পাঠান, 100 দিনের কাজে সীমাবদ্ধ নয়, কাজটা 200 দিন করতে হবে এবং মজুরিটাকে ডবল করতে হবে। এই কথা বলবে পার্লামেন্টে গিয়ে আমাদের মাহি ভাই। অনেক কথা, আর 2-3 মিনিট কথা বলে শেষ করে দেবো ভাইয়া। একটা শেষ কথা বলছি, তারপর একটা
আমি অনুরোধ করব, একটা আপনাদেরকে বলবো কথা আর একটা অনুরোধ করব। 2000 টাকায় কি হবে ভাই? আর কি বলবো ইমাম ভাতাকে নিয়ে? ইমাম ভাইরা একটু মুখ খুলুন। আজকে তো দেখলাম একটা ভিডিওতে আল্লাহ ভগবান আর মানে বিভিন্ন ধর্ম মানে একে নিয়ে মমতা ব্যানার্জি তো ধর্মগ্রন্থ নিয়ে অপমান করেছে, সেটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। দেবাংশুকে তৃণমূলের কোন একটা নেত্রী আল্লাহ ভগবান এই ধরনের সাথে তুলনা করে দিচ্ছে। সেটা চাকরি চোরকে আল্লাহ ভগবানের সাথে তুলনা করছে। ব্যাটাগুলো আমি এখনই ব্যাটাগুলো বাচ্চাদের মিড ডে মিল চোর। ওরা বাচ্চাদের মিড ডে মিল চোর। এমনি বাচ্চারা অল্প মিড ডে মিল পায়, সেখান থেকে দেবাংশুরা চুরি করে, তার দলেরা চুরি করে, তাদেরকে ভগবান আল্লাহ বানিয়ে দিচ্ছে। মানে বুঝতে পেরেছেন কোন লেভেলে পৌঁছেছে? এদের বয়কট করতে হবে, নাহলে আগামী দিনে দেখবেন মন্দির মসজিদে মমতার ছবি দিয়ে বলবে পুজো কর, প্রার্থনা কর, যদি এদেরকে বয়কট না করেন। এটা মাথায় রাখুন। যেটা বলছিলাম, আমি একটা বলবো কথা আর একটা অনুরোধ করব। কথাটা এটাই, আপনাদের দেখবেন বাড়ি বাড়ি গিয়ে দেবাংশুরা এই চোরেদের সরকার নাটক করবে আপনাদের সাথে, করতে পারে, এখন হয়তো শুরু করে দিয়েছে। এটা ফর্ম ফিল আপ করে বলবে তোর আবাস যোজনায় নাম আসছে, তোকে বাড়ি দেবো, আমাদেরকে ভোটটা দিবি। হ্যাঁ করছে, করছে। এবার আমি একটু আপনাদের ওষুধটা দিয়ে যাচ্ছি, এটা ওষুধটা আমি দিয়ে যাচ্ছি। জানি এরা এর মা বেঁচে আছে, এদেরকে খোঁজ নিয়ে দেখবেন। এই দেবাংশু বাবুদের দলে এই ধরনের অনেক নেতা আছে, বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে এরা। শুধু তাই নয়, সমব্যাথী প্রকল্প আছে। খুব গরিব মানুষ তার কেউ মারা গেলে দাহ করার জন্য, কবরস্থ করার জন্য 2000 টাকা করে পাবে। এই দেবাংশুদের দলের লোকেরা ওর থেকেও 500 টাকা কাটিং করে। ও আপনাকে বাড়ি দেবে ভোটের জন্য মনে হয়? ও যদি মাটি থেকে আলোক হয়ে বলে বাড়ি দেবো ভোটের পর, আমি বিশ্বাস করবো না। আমি বলো পিসি সরকারের জাদু আছে ওটা, কারণ ওদেরকে আমি একটু বিশ্বাস করি না। যেখানে পারে সেখানে দুর্নীতি করবে। বলেন যারা ফোড়া ভাড়ে বোঝে, নিজের ফোড়া নিজে ভেড়ে দেয়, কথায় আছে না? তো আপনাদের যেটা বলছি, আবাস যোজনা নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, আবাস যোজনা পরিবর্তে আবাস প্লাস লিস্ট আউট হবে। আমি সবার উদ্দেশ্যে বলছি, কথা বলে যাচ্ছি এখানে, এই আপনার যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি, যে তৃণমূল বন্ধু অনেক আছে, তারা 30,000 40,000 কাটমানি দিতে পারেনি বলে তাদেরও কিন্তু বাড়িটা কেটে দিয়েছে। আবাস প্লাস যোজনা নতুন বাড়ির লিস্ট আসবে। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, আজ থেকে পাড়ায় পাড়ায় চলে যাবেন, মানুষকে বলবেন, একটু ধৈর্য ধরবেন। ফর্ম ফিল আপ করেছেন, আবাস প্লাস লিস্ট আউট হবে। ওই লিস্ট আউট হলো, দেখবেন ওই লিস্টে কাদের নাম আছে। যদি আপনি গরিব মানুষ, আপনার থেকে গরিব মানুষ বাড়িটা পেয়ে গেছে, ওয়েল অ্যান্ড গুড। আমরা তো চাইছি গরিব মানুষটাই পাক। আর যদি দেখেন গরিবের পরিবর্তে যার 4 চাকা আছে, 2 চাকা আছে, পাকা বাড়ি, ঢালাইওয়ালা বাড়ি, দোতলা আছে, বাড়িতে ফ্রিজ আছে, মাছ ধরা ট্রলার আছে, বা 8-10 বিঘে চাষযোগ্য জমি আছে, তারা পেয়ে গেছে, তখন কি করবেন? মারামারি করবেন? একদম নয়। মারামারি হানাহানি কিচ্ছু করার দরকার নেই। আপনাদের একটাই শুধু কাজ, সে কাজটা কি? আপনারা আপনার পরিবর্তে যে বেটা বাড়ি পেয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এনরোল নাম্বারটা আপনি আমাদের আইএসএফ এর নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। এতটুকু কাজ আপনারা করবেন। আর সাথে একটু ওই যে পেয়েছে 30,000 40,000 কাটমানি দিয়ে, তার কানে পৌঁছে দেবেন, এটা নওশাদ সিদ্দিকীর কাছে যাবে। নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে আমি গরিব আমার হয়ে লড়াই করবে, তুমি একটা উকিল রেডি করো, তোমাকে কোর্টে ডেকে নিয়ে যাবে, তোমার কাছ থেকে আইনের মাধ্যমে জবাব নেবে, কোন অসত্য তথ্য দিয়ে কেন গরিবের হক তুমি নিয়েছো, কোর্টের কাছে তোমাকে জবাব দিতে হবে। সাথে সাথে এই বার্তাটাও দেবেন যে প্রধান উপপ্রধান সই করে যে বিডিও ওর নামটা অ্যাপ্লাই করিয়েছে, ওর নামটা অ্যালাউ করেছে, যারা সার্ভে এসেছিল, যারা করেছে, সব কটা বিডিও পর্যন্ত ডেকে নিয়ে কলকাতা হাইকোর্টে যাব, আইনের খোঁচা দিয়ে 5 টাকার পেনে ওকে 5 টাকার পেনে খোঁচা দিয়ে ওর কাছ থেকে বাড়িটা কেড়ে আপনার বাড়ার যে গরিব মানুষ তার ব্যবস্থা করে দেবো। সেই গরিবের মধ্যে বিজেপির কর্মী থাকলেও নওশাদ লড়াই করবে, আইএসএফের কর্মী থাকলেও লড়াই করবে, তৃণমূলের কর্মী থাকলেও তার হয়ে লড়াই করবে, বামপন্থী কোনো বন্ধু থাকলে তার হয়ে লড়াই করবে। আজ যে জীবনে ঝান্ডা ধরেনি তার হয়েও আমি লড়াই করব। এটা বলেছি বলে কি আমি ভোট চাইবো? আমি বলে যাচ্ছি, এটা আমি শেষের জন্যই বললাম, এটা বলেছি বলে আমাকে ভোট দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। না ভোট দিলেও, এখান থেকে মাহিদাকে আপনারা না ভোটে দিয়ে পার্লামেন্টে পাঠালো, তাও বলে যাচ্ছি, আবাস যোজনার জন্য মাহিদা নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে আপনাদের জন্য লড়াই করবে। আর একটা কথা এর সাথে জুড়ে দিচ্ছি, এই যে বলে না মিটিং মিছিলে বাড়ি দেবো,
আমি আপনাদের বলছি এটাকে বন্ধ করতে হবে। আপনারা বলুন, বলা প্রশ্ন করতে না করার জন্য আজকে আপনাদের এই দুর্দশা। আপনি বলুন শুভেন্দুবাবুদেরকে, 10 বছর তোমরা দেশ চালিয়েছো, এখনও মাথার উপরে আমার চাল হলো না কেন? মাথার উপরে আমি কংক্রিটের বাড়ি পেলাম না কেন? আমার এখনও কেন মাথার উপরে ওই খড়ের চাল? এই প্রশ্নটা করুন। যখনই তৃণমূল এই দেবাংশুদের দলের লোকেরা এসে বলবে কি যে আপনার মিটিংয়ে চলো তোমাকে বাড়ি দেবো, উল্টে প্রশ্ন করুন, আরে 13 বছর সরকার চালাচ্ছিস, এখনও পর্যন্ত আমার কাঁচা বাড়িটা পাকা হলো না কেন? এর জবাব দে, তারপরে মিটিংয়ে যাওয়ার কথা বলবি। আমি আপনাদের অনুরোধ করছি, ওই শর্তে আপনারা মিটিংয়ে যাবেন না। যার যে দল ভালো লাগবে করতে পারেন, কিন্তু বাড়ি দেবে ওই জন্য ভোট দেবো, বাড়ি দেবে ওই জন্য মিটিংয়ে যাবে, এটা নয়। আপনার মৌলিক অধিকার বাসস্থানের অধিকারের মধ্যে পড়ছে, সুতরাং এটা আপনার অধিকার। আপনি চিৎকার করুন, ওকে প্রশ্ন করুন যে তুই 10 বছর দেশ চালাচ্ছ আপনি, আর আপনি 13 বছর দেশ রাজ্য চালাচ্ছেন, এখনও পেলাম না কেন? এর জবাবটা দিন, তারপরে অন্য কথা বলবেন। এগুলো প্রশ্ন করি না বলে আজকে আমাদের এই দুর্দশা। ভাই আমি এবার আপনাদের অনুরোধ একটা করছি, আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি হাতাহাতি লড়াই করতে? কিন্তু মিডিয়ার মাধ্যমে ফাটিয়ে দিচ্ছে, সকাল বিকাল একে দিচ্ছে ওকে দিচ্ছে, তাই না? এই কালকে নন্দীগ্রামে আসবে, ও গরম গরম দেবে, কিসের মাধ্যমে হবে? সব মিডিয়া আর মাইকের মাধ্যমে। আবার শুভেন্দুবাবু এর কাউন্টারে যদি কোনো জায়গায় প্রোগ্রাম করে, যেখানে প্রোগ্রাম করবে সে কোনো গরম গরম দেবে, ভাইপো 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 করে দেবে, দারুণ লাগে আমাদের শুনতে। হ্যাঁ একদম দেখে এই দিচ্ছে দেখছি, খুব ভালো লাগছে। মমতা ব্যানার্জি আর অধীরবাবুর কদিন খুব লড়াই চলছে, দেখছেন না? এমন লড়াই চলছে, সেন্ট্রালকে এআইসিসিকে মাথা মারতে হচ্ছে। যদিও বলবো অধীরবাবুকে আমি ছোটো মোদি বলি, কিন্তু অধীরবাবুর লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে আমি আমার সমর্থন করি। লড়াইটা সত্যি তৃণমূলের বিরুদ্ধে, সেটাকে আমি সমর্থনযোগ্য, তো সমর্থন করি। কিন্তু আমি যেটা বোঝাবার দরকার, যেটা বলছি, মোহাম্মদ সেলিম সাহেব অনেক লড়াই চাই বলে দেয়, কিন্তু বাস্তব এলেমে মোহাম্মদ সেলিম সাহেবকে দেখতে পাওয়া যায় না। সুজনবাবু লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই বলে দেয়, বাস্তবে দেখা যায় না। আপনার অধীরবাবু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করে না। সব লড়াই কোথায় হয়? ফিরাদবাবু থেকে শুরু করে কুণালবাবু, দিলীপবাবু লড়াইটা কোথায় করছে? সব মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে লড়াইটা কেন এত বুথ স্তরে আপনারা করেন? আপনি কার হয়ে লড়াই করবেন? শুভেন্দু অধিকারীর হয়ে লড়াই করবেন, নাহলে মমতা ব্যানার্জির হয়ে। শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জির চা খাওয়াতে যদি এসি রুমে পারে, আপনি কার জন্য লড়াই করছেন? সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, বামপন্থী নেতা, পার্থবাবুর সাথে এসি রুমে বসে গল্প করছে, কার জন্য লড়াইটা করছেন? কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এক জায়গায় ঠান্ডা রুমে বসে, এসি রুমে বসে কেক কাটছে, কেক খাওয়াচ্ছে। আর আপনি আমি এই বাজারে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কেউ কংগ্রেস করে, মাথা ফাটাফাটি করার জন্য, মারামারি করার জন্য, কার বা ভাঙবো, মিথ্যা কেস দেবো, তার জন্য আমরা প্ল্যান তৈরি করছি। আমি অনুরোধ এটাই আপনাদের কাছে করছি, যে বললাম অনুরোধ করব, অনুরোধ এটাই, ভোট আসবে যাবে, নেতাকে ভোট দেবেন, দিল্লি চলে যাবে, সে মাসে একটা ভালো টাকা ইনকাম করবে, আবার 5 বছর শেষে একটা কি পাবে? পেনশন পেয়ে যাবে। আর আপনি আমি মারামারিতে জড়িয়ে পড়ছি, কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে। বছরে একটা দিন খুব বেশি হলে নেতা ওই নন্দীগ্রামে কে শহীদ দিবস উদযাপন করবে তার জন্য লড়ালড়ি করছে। ওই যারা শহীদ হয়ে গেল তাদের পরিবারগুলো কিভাবে চলছে কোনো ব্যাটার কিন্তু খোঁজ নিচ্ছে না। কিন্তু শহীদ দিবস পালন করতে হবে, মিডিয়ায় থাকতে হবে, কে আগে ফুল দেবে তাহলে লড়াই চলছে। তো মারা যাবেন কেউ, কেউ কবরে, কেউ শ্মশানে যাবেন, বছরে একটা দিন আপনার ছবিতে মালা পরিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দেবে। বাকি 364টা দিন কিভাবে যাচ্ছে কোনো দাদা দিদি খোঁজ নেবে না। তাই অনুরোধ করছি, আজকের পর থেকে আইএসএফ বন্ধুদের বলবো, সেই সৌজন্যতার পরিবেশ তৈরি করতে হবে। ওপরের নেতারা যদি এসি ভরে বসে একসাথে চা খেতে পারে, আপনারা নন এসিতে বসে একসাথে চা খাওয়ার পরিবেশ তৈরি করুন। মারামারি হানাহানিতে জড়াবেন না। কি হবে? বলছে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর 1952 সাল থেকে কিন্তু এই ধরনের স্লোগান শুনে আসছি আমরা। আজকে তৃণমূলের মুখেও শুনলাম। বাহ, আসলে তৃণমূল আর সিপিএম একটু কাছাকাছি হচ্ছে, তো বামপন্থী আর তৃণমূল একটু কাছাকাছি হচ্ছে, কারণ ইন্ডিয়া জোট তার প্রমাণ দিয়ে দিয়েছে। তো আজকে ওদের মুখ থেকেও শুনলাম। কিন্তু আপনি বলুন তো, যারা উপস্থিত আছে, কে লড়াই করে আর কে বাঁচে? লড়াইটা কে করে? মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করে,
সুজন চক্রবর্তী লড়াই করে, ফিরহাদ হাকিম লড়াই করে, দিলীপ ঘোষ লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে, অভিষেক ব্যানার্জি লড়াই করে, মমতা ব্যানার্জি লড়াই করে। একটু আওয়াজ দেন ভাই। এরা লড়াই করে? এরা লড়াই করে না। লড়াই কে করে? এই চটে বসে থাকা লোকেরা। লড়াইটা কে করে? যাদের 300 টাকা রোজে ইনকাম, যেখান থেকে মেছেদা থেকে এখান থেকে ট্রেন ধরে কলকাতার দিকে কাজে যায়, সকালবেলা চলে যায়, শুকনো মুড়ি আর একটু চানাচুর দুটো বিস্কুট নিয়ে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা যখন ফিরে ওটাই খেয়ে আসে। কারণ 7,000 টাকা 8,000 টাকা মাইনে, তো যদি খেতেই চলে যায় কি পরিবার পরিজনকে নিয়ে বাঁচবে? আমি খারাপভাবে নেবেন না ভাই, মুড়ির কথা বললাম বলে। কারণ আমি আগে ভলিবল খেলতাম, আমি রাস্তাঘাটে বেশি, আমি প্রাইভেট থেকেও আমি ওই সরকারি ট্রান্সপোর্ট এগুলো ঘুরতে ভালো লাগতো, আমি দেখতাম, অবজার্ভ করতাম। তো ওই যাতায়াত করতে প্র্যাকটিস করে কলকাতা থেকে ফিরতাম, গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ট্রেনে আসতাম ওই সব দেখবো বলে কি হচ্ছে না হচ্ছে। তো ওইগুলো আমি দেখেছি। তো বলুন ক্ষতি কার হচ্ছে? কে মারামারি করছে? 300 টাকা রোজের লোক। আর কে গদি পাচ্ছে? ও বাবুরা, কলকাতার বাবুরা গদি পেয়ে যাচ্ছে। তাই অনুরোধ করছি, আপনার দাদু, আপনার বাবা, আপনাদের অবস্থা দেখুন, সব ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আমাদের ছেলেগুলোকে যদি ধ্বংসের দিকে এগিয়ে যেতে চান, ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দেবে। তা আমি বলি একটা কথা, অনেকের খারাপ লাগতেও পারে, এই মারামারি হানাহানিতে জড়াবেন না। এরপরেও যদি কোনো দাদা দিদি বলে, কোনো দাদা কিন্তু দিদি যদি বলে তোকে লাল ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, তোকে সবুজ ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, তো গেরুয়া ঝান্ডার সম্মান বাঁচাতে হবে, এবার আপনারা কি বলবেন? নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতায় নেতায় লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। পারবেন তো? 1952 সাল থেকে জনগণ মারামারি করলে নেতা তৈরি হলো। ওনারা গ্যালারিতে বসে মজা দেখেছে আর তালি মেরেছে। বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি কারো? ওই জন্যই নেতারা গাল দেয় আমাকে। ভাইজানের ঠিকঠাক ছিল নওশাদ বাবুর, তো এইটা বলার কি দরকার ছিল? হ্যাঁ, আমি এটাই বলতে এসেছি। আর কত মারামারি করবেন ভাই? বলছে বন্ধু কি ব্যানার লিখতে লিখতে যদি কালি ফুরিয়ে যায়, আমার রক্ত নিয়ে লিখে দিও। ভালো কথা, ও শুনতে খুব মিষ্টি লাগে। রক্তটা কে দিচ্ছে? 300 টাকা রোজের লোকের রক্ত। মোহাম্মদ সেলিম সাহেব কবদল রক্ত দিয়েছে তার থেকে ব্যানার লেখার জন্য। বলবে সিপিএমের বিরোধিতা করছে। আমি শুধু সিপিএমের কথা বলছি না, মমতা ব্যানার্জি রক্ত দিয়েছে ব্যানার লেখার জন্য, অভিষেক ব্যানার্জি দেবে। উল্টে বাচ্চাদের রেশন চুরি করে নিচ্ছে এরা। তো কত অনেক হয়েছে এইসব ডায়লগবাজি। আমি অনুরোধ করছি বন্ধ করুন। এবার একটা কথাই বলুন, আমার রুজি রুটি বাড়বে কি করে? দিনের শেষে আমার হাতে টাকাটা আসবে কি করে? আমি খাবো কি করে? তার পলিসি নিয়ে আসো, অন্য কোথাও কথা হবে না। ধর্মের নামে, বর্ণের নামে। আর দাদা দিদি কাঁধে হাত দিয়েছে, জামাটা খুলে কি বলছে বউকে গিয়ে, এই জামাটা ধুবি না। কারণ কেন রে? কেন গো? বলছে দাদা আমার কাঁধে হাত দিয়েছে, এইখানটা হাত দিয়েছে, জামাটা টাঙিয়ে রেখে ধুবি না। ও দিন গুজার গিয়া ও আর করবেন না, শেষ হয়ে যাবেন, হয়ে যেতে হচ্ছে। তাই বলি আপনাদের, মারামারি হানাহানি আর করবেন না। ভোট আসবে যাবে, সকাল সকাল যাবেন, ভোট দেবেন, যাকে ভালো লাগবেন দেবেন। আইএসএফকে ভালো লাগবে না, দিতে হবে না, আমি জোর করব না। যার ঝান্ডাকে ভালো লাগবে তার কাঁধে নিয়ে ঘুরুন, সেটাও আমি বিরোধিতা করব না। এটা আমার গণতন্ত্র, এটা আমার ডেমোক্রেসি। যে যার মতো করে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করবে, যে যার দলকে ভালো লাগবে সে তার দলকে ভালোবাসবে, তার জয়ধ্বনি দেবে, এটাই আমাদের ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসিটাকে মধ্যে যারা আমাদেরকে ইনভলভ করিয়ে, মারামারি করিয়ে তারা গদিতে থাকতে চাইছে, একটু তাদেরকে দেখে নিতে হবে। তাই বলবো, সজাগ সতর্ক থাকবেন। ভোট চলে যাবে, 5 বছর পরে আবার ফিরে আসবে, কিন্তু একটা দুটো চারটে দিনের জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। এই বিভাজনের রাজনীতিতে পা দেবেন না। শুভেন্দু বাবুদের মধ্যে বলে ক্ষমতায় থাকতে চাইবে, মমতা ব্যানার্জি তার মতো বলে ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী। আমরা কিভাবে ভালো থাকবো আমাদের বুঝে নিতে হবে। আর ভোট আসলে বড় তিলক কোটে, বড় হিন্দু সাজে। ভোট আসলে মাথায় টুপি, হাজি রুমাল দিয়ে বড় মুসলমান সাজে। কিন্তু দুঃখ লাগে, আজকে বলছি আমি, ভোট আসছে বা ভোটের পরে মানুষের জন্য মানুষ সাজতে খুব কম কি দেখতে পেলাম। আমরা চাই মানুষের মতো মানুষ সেজে মানুষের হয়ে কাজ করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।